কারণ ইউনুসকে ডোনাল্ড ট্রাম্প, প্রেসিডেন্ট ট্রাম্প কোনো ধরনের আপনার প্রোটেকশন দিবে না। আরে ইউনুসকে যেহেতু এখন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অনেক জিনিস কিনতে হবে এবং ডোনাল্ড ট্রাম্পের সরকার কোনো ধরনের কেনাকাটা ছাড়া ইউনুসকে প্রোটেকশন দিবে না, সম্ভবত তারা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বিমান বাহিনীর জন্য বিমান কেনার জন্য এইটা একেবারে আপনার তাদের মেটিকুলাস ডিজাইনের অংশ হিসাবে এই কাজটা করতে পারে। মানে চীনকে অভিযুক্ত করে যে চাইনিজ বিমান ছিল, ভেঙে পড়ছে, কাজে এখন আমরা আমেরিকান বিমান কিনবো। আমার কাছে মোটামুটি এটাই পরিষ্কার মনে হচ্ছে, এই জন্য যে কারণ ইউনুসকে ডোনাল্ড ট্রাম্প, প্রেসিডেন্ট ট্রাম্প কোনো ধরনের আপনার প্রোটেকশন দিবে না যদি সে এখান থেকে, অর্থাৎ যুক্তরাষ্ট্র যা যা চায় সেগুলো না দিলে। আপনি দেখেন বাংলাদেশের 53-54 বছরে এই প্রথম ইউনুস, হ্যাঁ, যে একটা দখলদার সরকার, যে বাংলাদেশ দখল করেছে, যার কোনো গণভিত্তি নেই, যার পেছনে মানুষের কোনো আপনার সমর্থন নাই, সে করছে গোপন চুক্তি। আর আরো কষ্টের বিষয় কি জানেন, এই গোপন চুক্তির কথা বলে বলে কিন্তু জঙ্গিরা কিন্তু বাংলাদেশটা দখল করলো। গোপন চুক্তির কথা বলে এই শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালালো, বছরের পর বছর মানুষ মগজ ধোলাই হলো। তারা এই জঙ্গি উত্থানে কিছু মানুষ রাস্তায় নেমেছিল, সেখানে এসে ইউনুস আপনার তারপরে এরা তো ক্ষমতায় এসে তারা যেসব কথা বলেছে সেগুলোর একটা দুটো প্রমাণ দিবে, প্রমাণ তো দেয়নি। কোনো ধরনের গোপন চুক্তি কোথাও দেখাতে পারেনি, বরঞ্চ আমরা দেখেছি শেখ হাসিনা সরকারের সাথে ইন্ডিয়ার, ভারতের সরকারের একটা চমৎকার আপনার কোঅপারেশন ছিল, যেটা বাংলাদেশের অর্থনীতিতে আপনার ভূমিকা রাখছিল। সেই ট্রান্সশিপমেন্টের বিষয়ে আমি বারবার একই জিনিস বলতে চাই না, মানুষ এখন এগুলো জানে। আর এরা মিথ্যা কথা বলে ক্ষমতায় এসে যা যা ওরা অভিযোগ করতো মিথ্যা, সেই জিনিসগুলো ওরা করছে সত্য, সারা বাংলাদেশের মানুষ জানে। তার মধ্যে এখন হলো যে যুক্তরাষ্ট্রের সাথে তারা আপনার গোপন চুক্তি করছে এবং মানুষ জানে না সেই গোপন চুক্তিতে তারা কি দিচ্ছে বাংলাদেশ থেকে এই যুক্তরাষ্ট্রকে। হয়তো 100 বছরের জন্য বাংলাদেশকে এরা এমন একটা জালে, এমন একটা সমস্যার মধ্যে ফেলতেছে, যেটার কারণে বাংলাদেশের আপনার যে ফিজিক্যাল যে সার্বভৌমত্ব সেটা নষ্ট হতে পারে, বাংলাদেশের মাটিতে যুদ্ধ হতে পারে। কত ধরনের আপনার হঠকারী সিদ্ধান্ত ইউনুস নিচ্ছে শুধু তার নিজের প্রোটেকশনের জন্য। আমরা গোপালগঞ্জ পরিস্থিতি দেখলাম, গোপালগঞ্জটা আড়াল হয়ে গেল মাস্টার এই স্কুলের ঘটনাটা এই এখন আবার একজন প্রধান বিচারপতিকে সাবেক অ্যারেস্ট করা হয়েছে এবং এই বিচারপতি বঙ্গবন্ধু হত্যা মামলা রায় দিয়েছিলেন। এই বিচারপতি তারেক রহমানের বিরুদ্ধে রায় দিয়েছিলেন। তাকে বলা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়, কিন্তু এই বিচারপতি কিন্তু অনেক ঐতিহাসিক রায় কিন্তু তার হাত দিয়ে এসেছিল। আক্রোশটাকে সেখানে আপনি পয়েন্ট আউট করবেন। বিচারপতি খায়রুল হক বাংলাদেশের প্রধান বিচারপতিদের মধ্যে সবচেয়ে, আপনি যেগুলো বললেন আরো কিছু যুগান্তকারী ওনার সিদ্ধান্ত ছিল রায়ের মাধ্যমে, যেটা বাংলাদেশ যে মুক্তিযুদ্ধের চেতনায় ফিরে যাওয়া, একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ হওয়া, সেটার জন্য এই প্রতিটা রায় কিন্তু উপযোগী ছিল। বিচারপতি খায়রুল হককে আপনার এই অ্যারেস্ট করা হলো তারা যে ওই ম্যাটিকুলাস প্ল্যানের মাধ্যমে ইউনুস যে নিউ ইয়র্কে বিবিসি সাংবাদিকদের বলেছিল যে আমরা রিসেট বাটন চাপ দিয়েছি, সেই রিসেট বাটনের অংশ হিসাবে আজকে এই বয়োবৃদ্ধ 81 বছরের বিচারপতিকে তারা আপনার এই অ্যারেস্ট করলো। এটা পুরোটাই প্রতিহিংসামূলক। আর আমি তো বারবার বলছি যে আগস্টের পর থেকে বাংলাদেশে আইন কানুন নীতি নৈতিকতা আপনার কোনো ধরনের কোনো কিছুর বালাই নেই। এরা চেষ্টা করে যাচ্ছে যেভাবে পারে যে বাংলাদেশের ইতিহাসকে মুছে ফেলতে, আওয়ামী লীগকে আপনার ধ্বংস করে দিতে, কিন্তু যত নিষ্ঠুরতাই করুক আপনার এরা সফল হবে না যে সেটা আমরা দেখতে পেলাম। আপনি দেখেছেন এই যে এই দুই জঙ্গি আপনার ডাস্টবিন এবং এই আসিফ নজরুল, এরা কিন্তু 9 ঘন্টা আটকা পড়েছিল। আপনি দেখবেন আরো যদি 1 বছর 2 বছর যায়, এরা যদি ক্ষমতা ধরে রাখে,
বাংলাদেশের মানুষ এদেরকে আপনার নাই করে দিবে, কারণ মানুষের সহ্যের সীমা কিন্তু চলে যাচ্ছে। এইদিকে অর্থনৈতিক কোনো কর্মকাণ্ড নাই। আপনি আজকে যে কোনো একজন ক্ষুদ্র ব্যবসায়ীকে, যে ধরেন একটা দোকান চালায় বা ছোটখাটো ব্যবসা বাণিজ্য করে, এদের অবস্থা কিন্তু আজকে বাংলাদেশে কাহিল। বাংলাদেশের মানুষের পকেটে টাকা নাই। বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রি, যেটা বাংলাদেশের আপনার শিল্প কলকারখানার এই ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের ব্যাকবোন, সেটা ধ্বংস হওয়ার একেবারে সামনে দাঁড়িয়ে আছে। ইউনূস যে কোনো প্রতিবার সে একটা নিষ্ঠুরতা করছে টাইমলি, যাতে মানুষের মনোযোগ এই যে বাংলাদেশের অর্থনীতিটাকে যে ধ্বংস হয়ে যাচ্ছে এই দিক থেকে সে সরিয়ে নিচ্ছে। আর গোপালগঞ্জের বিষয়টা আপনি বললেন, দেখুন আমরা ভেবেছিলাম যে জেনারেল ওয়াকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিয়োগকৃত একজন জেনারেল, সে হয়তো বাংলাদেশের সাথে বেইমানি করবে না, কিন্তু আমরা যেটা, আমি জানি না জেনারেল ওয়াকারের বিষয়টি, তার সম্পর্কে আমি পার্সোনালি কিছুই জানি না। শেখ হাসিনার সরকার কিভাবে তাকে নিয়োগ দিল এগুলো সম্পর্কে আমার কোনো ধারণা নাই, আমি সেই দিকেও যাচ্ছি না। আমি দেখছি যে জেনারেল ওয়াকারের কর্মকাণ্ডে বাংলাদেশ আজকে কোথায় চলে এসছে। জেনারেল ওয়াকার আপনার সে যখন গত বছরের 5ই আগস্ট সম্মুখে আসলো, সে প্রথমেই সে আমিরে জামাতের কথা বলল। সেটা কোনোভাবেই আপনার, আমার তো মনে হচ্ছে জেনারেল ওয়াকার এই জিনিসটা ভুলেও বলে নাই, সে জেনে শুনে বলেছে। আজকে দেখা যাচ্ছে যে এই যত কিছু হচ্ছে বাংলাদেশের ধ্বংসযজ্ঞ, সব কিছুতে জেনারেল ওয়াকারের আপনার পেছন থেকে হাত আছে। আপনি দেখেন গত বছর জুলাই আগস্টে জেনারেল ওয়াকার বলল তার সৈনিকরা সাধারণ মানুষদের উপর গুলি করবে না, কিন্তু গোপালগঞ্জে এবং এই বিমান দুর্ঘটনার পর আমরা দেখেছি যে এই সেনাবাহিনী কতটা আপনার নিষ্ঠুর হতে পারে। তবে আমি যেটা বলবো, দেখুন বাংলাদেশের মানুষগুলো যেহেতু ইউনূসের উপর ইউনাইটেড স্টেটসের প্রোটেকশন আছে, আপনি অনেক কিছু হয়তো সরাসরি দেখতে পাচ্ছেন না, কিন্তু এই সেনাবাহিনী যাদের মূল যে বিষয়টা ছিল যে জাতিসংঘে চাকরি করবে, বাংলাদেশের রাষ্ট্রের পয়সায় বেতন তুলবে, তারপর চলে যাবে জাতিসংঘে বিভিন্ন দেশে চাকরি করতে, আপনি দেখবেন অচিরেই এগুলা সব বন্ধ হয়ে যাবে। বর্তমান পৃথিবীতে আপনি মানবতা বিরোধী অপরাধ করে আপনি কোনোভাবেই আপনি এই জাতিসংঘে গিয়ে চাকরি করবেন, জাতিসংঘের সৈনিক পাঠানোর অনেক দেশ আছে। বাংলাদেশের এই সেনাবাহিনীর লোকগুলা যেই লোভে গত বছরের সাংবিধানিক সরকারকে আপনার রক্ষা করলো না, বাংলাদেশের প্রতিরক্ষা তারা নষ্ট করে দিয়েছে জঙ্গিদের পক্ষ নিয়ে, সেই অপরাধ থেকে শুরু করে গোপালগঞ্জের অপরাধ, ভবিষ্যতে এরা আরো বেশি অপরাধ করবে। কারণ হলো অপরাধ ছাড়া তারা এখন আর বাংলাদেশকে তাদের হাতের মুঠোয় রাখতে পারবে না। অপরাধ বলতে আমি বুঝাচ্ছি বল প্রয়োগের চেয়ে তো অপরাধ সাধারণ মানুষকে খুন করা, যেভাবে তারা গোপালগঞ্জে খুন করেছে, যে আপনার যে ব্রুটাল ফোর্স নিয়ে সেনাবাহিনী সাধারণ মানুষের উপর ঝাঁপিয়ে পড়েছে, যেটা আমরা দেখেছি, এবং আপনার কি নির্দয় নৃশংসভাবে গুলি করার কথা সেনাবাহিনীর জঙ্গিগুলা বলছে, সেইটার বদলা হলো তাদের এই জাতিসংঘের চাকরি চলে যাবে। আর বাংলাদেশ যেভাবে অর্থনৈতিকভাবে ইউনূসের হাতে আপনার ধরা খাচ্ছে, এই অচিরেই দেখবেন যে বাংলাদেশের মানুষ পেটের ক্ষুধার জ্বালায় হলেও এই ইউনূস গংদের পেছনে বিরুদ্ধে রাস্তায় এসে প্রতিবাদ করবে এবং এদেরকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিবে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এসেছেন বাংলাদেশে, পাকিস্তানের সাথে নাকি বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্ক। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের অপরাধ দমনে সহযোগিতা করবেন, সন্ত্রাস দমনে সহযোগিতা করবেন, মাদক দমনে সহযোগিতা করবেন। বাড়ি ভাই, একটা জিনিস দেখেন, আমাদের এই তথ্যগুলো তো আপনার সব দর্শক মোটামুটি জানে। আমি যে দিকটায় আপনার দর্শকদের দৃষ্টিটা দিতে বলবো, দেখুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনার 15 বছর বাংলাদেশের নেতৃত্ব দিয়ে উনি বাংলাদেশটাকে আপনার কত ধরনের অর্থনৈতিকভাবে আপনি সমৃদ্ধ করেছেন। আপনি জানেন যে তখন বাংলাদেশের বহু কৃষক, শ্রমিক অল্প টাকায় 10 টাকায় তারা এই ব্যাংকের হিসাব খুলেছিল। অর্থনীতি এত বড় হয়ে গেছিল, বিভিন্ন জায়গায় আপনার কত অর্থনৈতিক কর্মকাণ্ড। হ্যাঁ,
তখন আমরা দেখেছি একেবারে পাকিস্তানের টেলিভিশনগুলোতে টকশো হতো যে ইমরান ওই কোনো ওদের নেতারা বলতো যে আমাকে ভোট দিলে বাংলাদেশকে এই পাকিস্তানকে আমরা সুইজারল্যান্ড তৈরি করে দিব। সেই একটা জবাবে পাকিস্তানের অনেকগুলা বুদ্ধিজীবী, সাংবাদিক, টিভি টকশোতে ওরা শুধু একটা কথা বলেছে যে আমাদেরকে সুইজারল্যান্ড করার দরকার নেই, আমাদেরকে তোমরা বাংলাদেশ করে দাও। অর্থাৎ বাংলাদেশ তখন এত বেশি অর্থনৈতিক কর্মকাণ্ড চলছিল, বাংলাদেশের সমৃদ্ধি আপনার পাকিস্তানের থেকে বাংলাদেশের এই যে শেখ হাসিনা যেটা করে গেছিল, পাকিস্তানের প্রায় 1.5 গুণ হয়ে গিয়েছিল বাংলাদেশের মানুষের আপনার মাথা পিছু আয়। এইটা ভারতের চেয়েও বেশি হয়ে গিয়েছিল। সেই জায়গায় থেকে পাকিস্তান একটা ফেইল্ড স্টেট। সারা পৃথিবীতে আপনি দেখেন পাকিস্তানের কোনো লোক বিদেশে যেতে পারে না। ওরা কিভাবে বিদেশে যায়? বাংলাদেশিরা যেভাবে যায় অবৈধ পথে, অথবা পাকিস্তান যারা শাসন করে সেই জমিদার শ্রেণী, সেনাবাহিনীর কর্মকর্তা, আপনার বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেশনের কর্মকর্তা এবং জমিদারের ছেলেপুলেরা, ওই যে বিলোয়াল ভুট্টো বা মনে করেন যে এই তাদের যে এখন প্রধানমন্ত্রী আছে শাহবাজ শরীফ, এই ধরনের ফ্যামিলিগুলা থেকে আপনার এই মানুষ শুধু বিদেশে যেতে পারতো। আর বাংলাদেশ থেকে আপনার যে কোনো একটা সাধারণ ছেলে সে যদি মেধাবী হয় নিজ চেষ্টায় বিদেশে যেতে পারতো। পাকিস্তানের ছেলেমেয়েরা কেন বিদেশে যেতে পারতো না? কারণ পাকিস্তান যেহেতু জঙ্গিদের মদদ দেয়, জঙ্গি পালে, জঙ্গিদের ব্যবহার করে, সুতরাং সাধারণ মানুষকেও কোনো বিদেশে যাওয়ার কোনো সুযোগ তাদের নাই, এখনো নাই। পাকিস্তান এমনকি আফগানিস্তানের সাথেও পেরে উঠছিল না, এবং পাকিস্তানের আপনার বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় $2-4 বিলিয়ন নেমে গিয়েছিল, এখনো সেই অবস্থায় আছে। সেই ধরনের একটা আপনার ফেইল্ড স্টেটের সাথে এখন এরা এদের শুধু যেহেতু জঙ্গিদের আদর্শ পাকিস্তানি আদর্শ, আফগানিস্তানি আদর্শ, এমনকি সৌদি আদর্শও আর নাই, এরা এখন ওই পাকিস্তানের সাথে এরা করছে। পাকিস্তান একটা ভঙ্গুর মৃত প্রায় দেশ, তার সাথে তারা আপনার সখ্য করছে। এই যে আপনি বললেন তাদের সাথে সহযোগী, পাকিস্তানের সাথে কি ধরনের সহযোগিতা করবে? পাকিস্তান তো সন্ত্রাস প্রবণ একটা দেশ, সারা পৃথিবী জানে। এখন বাংলাদেশও একটা সন্ত্রাস প্রবণ দেশ হয়ে গেছে। জুলাই আগস্টের যে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে এরা বাংলাদেশ দখল করলো। পাকিস্তানের সাথে যে আপনার এই যে বন্ধুত্ব করা, চুক্তি করা, সহযোগিতা করা, এগুলা ইটসেলফ আমাদের উপর একটা ভীষণ অপমান। আমরা যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, আমরা যারা বাংলাদেশকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অর্থনৈতিকভাবে উপরে নিতে আমরা দেখেছি, সেইখান থেকে আজকে পেছনে ধরে আপনার এই পাকিস্তানের সাথে আমাদেরকে মিলিয়ে দেয়া হচ্ছে। এটা একদিকে আমাদের জন্য যেমন অপমান, আর একটা হলো পাকিস্তান আপনার দেখবেন পাকিস্তান বাংলাদেশের আজকে যে ধ্বংস হয়ে যাচ্ছে বাংলাদেশ, এতে পাকিস্তান অত্যন্ত খুশি। কারণ পাকিস্তান কখনোই চাইবে না বাংলাদেশ একটা আত্মমর্যাদাশীল অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশ হোক। তারা চাইবে বাংলাদেশ ধ্বংস হয়ে যাক। কারণ বাংলাদেশ যেহেতু পাকিস্তান থেকে বের হয়ে গেছে, সুতরাং বাংলাদেশের ধ্বংস চাওয়া ছাড়া কিন্তু পাকিস্তানের মানসিকতায় আর কিছু নাই। হয় পাকিস্তানের সাথে একীভূত হবে অথবা ধ্বংস হবে। একীভূত হলেও তারা কোনোদিন বাংলাদেশের কোনো ধরনের সহযোগিতা করবে না, কারণ তারা এই জায়গাটাকে তারা দমিয়ে রাখবে যাতে কোনোভাবে বাংলাদেশ আবার আরেকটা মুক্তিযুদ্ধের সূচনা করতে না পারে। আমার কাছে অত্যন্ত দুঃখ লাগে যে এই জঙ্গিদের বিদেশে পাকিস্তান ছাড়া কোনো বন্ধু নাই। এদের কাছে আর শুনি যে তুরস্কের সাথে, হ্যাঁ তুরস্ক থেকে হয়তো অস্ত্র কিনবে, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কিনবে, এটা করে তারা বাংলাদেশকে আপনার অর্থনীতিকে ধ্বংস করবে, বাংলাদেশের সোশ্যাল ফ্যাব্রিক গুলা তারা নষ্ট করে দিবে। তারা ভেবে বসে আছে এইভাবে করে জঙ্গিদের হাতে দেশটা তুলে দিয়ে ইউনূস বিদেশে পালিয়ে যাবে। সব কিছুতে এখন আমার কাছে এটাই মনে হচ্ছে। এই যে পাকিস্তান যে আমাদের বলতেছে তারা হেল্প করবে, পাকিস্তানের আমরা মুক্তিযুদ্ধের সময় আমাদেরকে তারা সন্ত্রাসী বলতো। মুক্তিযুদ্ধ আমরা যার পক্ষে ছিলাম আমরা সন্ত্রাসী বলতো। এখনো তারা যেহেতু তাদের লোকজন আবার পাওয়ারটা দখল করেছে, মুক্তিযুদ্ধের পক্ষের লোকজনকে দমন করার জন্য তারা জয়েন্ট ভেঞ্চার করতে চায়। আপনি কি মনে করেন? জয়েন্ট ভেঞ্চার করতে চায়, আমি যেটা বললাম, দেখুন পাকিস্তানের যে অর্থনৈতিক অবস্থা, পাকিস্তানের যে দুরবস্থা বর্তমানে চলছে, পাকিস্তানের বেলুচিস্তানে চলতেছে আপনার বিচ্ছিন্নতাবাদী, বেলুচিস্তান পাকিস্তান থেকে আপনার হয়ে যেতে চায়।
স্বাধীন হয়ে যেতে চায়। তাদের আফগানিস্তান বর্ডারে তারা আফগানিস্তানের সাথে তারা অলমোস্ট আপনার এক ধরনের আপনার সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারে জড়িত হয়ে আছে। এই অবস্থায় পাকিস্তানের কোনো সক্ষমতাই নাই আপনার বাংলাদেশকে কোনো ধরনের সহযোগিতা করার। একটাই সক্ষমতা আছে, আপনার নিজের নাক কেটে হলেও পরের যাত্রা ভঙ্গ করা, এটা সেটা করে তারা বাংলাদেশের এই জঙ্গিগুলোর সাথে আপনার এমন কিছু সম্পর্ক গড়ে তুলতে চায় যেটা এই অঞ্চলে আপনার সন্ত্রাসবাদকে আরো বেশি উস্কে দিবে এবং তারা বাংলাদেশের মাটি যাতে ভারতের বিরুদ্ধে ব্যবহার করতে পারে, এখান থেকে সন্ত্রাসী পাঠিয়ে আপনার ভারতের যে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো আছে সেখানে তারা সন্ত্রাসী কর্মকাণ্ড করবে। এইটা হলো পাকিস্তানের উদ্দেশ্য। পাকিস্তানের উদ্দেশ্যগুলো আপনার পরস্পর বিরোধী, কারণ পাকিস্তান কোনোভাবেই চাইবে না বাংলাদেশ কোনোভাবে এগিয়ে যাক, সেটা চাওয়ার পাকিস্তানের কোনো সুযোগ নেই। কারণ হলো পাকিস্তান মনে করে এখনো যে এই পূর্ব পাকিস্তান বাংলাদেশকে, এবং সেটা তাদের একটা অংশ। পাকিস্তানের মন মানসে এটা রয়ে গেছে, এটাকে তারা একীভূত করতে চায়। একীভূত করার পরেও এইটা যাতে অর্থনৈতিকভাবে আপনার নিচে থাকে, পাকিস্তানের শাসকরা এটাই চাইবে, এটাই বাস্তবতা। কিন্তু আমাদের অত্যন্ত দুঃখজনক বিষয়, বাংলাদেশের মানুষ যে শুধুমাত্র ইসলামিক রেডিকালাইজড হয়ে যাওয়াতে তারা মনে করে যে পাকিস্তানের সাথে থাকলে এই মানুষগুলার আপনার তাদের মান মর্যাদা বৃদ্ধি পায়, তাদের আপনার ভেস্তে যাওয়ার সুযোগ হয়। ভারতের সাথে থাকলে তাদের ভালো লাগে না, অথচ ভারত হলো সারা বিশ্বের মধ্যে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে সম্মানপ্রাপ্ত একটা দেশ। আপনি সারা পৃথিবীতে ভারতকে যে কিভাবে পৃথিবীর মানুষ সম্মান করে আপনিও নিশ্চয়ই দেখেছেন। আমি যখন মেক্সিকোতে চাকরি করতাম তখন আমি দেখেছি যে ভারতের সেখানে কি সম্মান। হ্যাঁ, যত দেশে গেছি ভারতকে মানুষ অসম্ভব ভালোবাসে, আর পাকিস্তানের কথা শুনলে তারা ভয় পায় যে না, এটা হলো সন্ত্রাসীদের রাষ্ট্র। আর বাংলাদেশের মানুষ ওই সন্ত্রাসীদের রাষ্ট্রটাকে ভালোবাসে, ভারতকে ঘৃণা করে শুধুমাত্র আপনার এই মগজ ধোলাইয়ের কারণে। অথচ দেখেন, বাংলাদেশ ছাড়া মুসলিম বিশ্বের কোনো রাষ্ট্র তার প্রতিবেশী রাষ্ট্রকে শুধু ধর্মের কারণে এতটা ঘৃণা করে না। আমি সর্বশেষ যে রাষ্ট্রটাতে চাকরি করলাম তাদের উল্টা দিকে হলো আপনার স্পেন, মরক্কোর একদম উল্টা দিকে। ওখানে সমুদ্রটা এক জায়গায় একেবারে 5 কিলোমিটার ন্যারো, যেটা জিব্রাল্টার প্রণালী বলে, তার উল্টা দিকে স্পেন। এই একটা খ্রিস্টান রাষ্ট্র, একটা শতভাগ মুসলিম রাষ্ট্র, কোরআনিক আইনে চলে। সেই রাষ্ট্রের মধ্যে আপনার কোনো ধরনের প্রতিবেশী দেশ সে মুসলিম না, কিন্তু তার প্রতি কিন্তু কোনো ঘৃণা নাই। একটা আপনার দুইটা দেশের মধ্যে, এবং আরেকটা রাষ্ট্র তাদের পাশে হলো আপনার ফ্রান্স এবং স্পেনের সাথে মরক্কোর সব অর্থনৈতিক কর্মকাণ্ড। আপনার ফ্রান্সের প্রায় আমি নাম্বারটা এক্স্যাক্টলি কম পক্ষে আপনার 10টা কমপক্ষে 10টা আপনার শুধু কনসুলেট আছে। ফ্রান্সের কনসুলেট মরক্কোতে, আপনি চিন্তা করতে পারেন, আপনার প্রায় কয়েক লাখ ফরাসি নাগরিক এই মরক্কোতে চাকরি করে, এবং মরক্কোর অর্থনীতি বিল্ড করাতে এরা এই দেশগুলা সাহায্য করে। কেন করে? কারণ হলো মরক্কোর মানুষের মধ্যে বাংলাদেশের মানুষ যে ধরনের ঘৃণা করানো শেখানো হয়েছে যে হিন্দুদের ঘৃণা করো এবং ভারতকে ঘৃণা করো, এই ধরনের কোনো অপপ্রচার মরক্কোতে সম্ভব না। ফলে মরক্কো কি হচ্ছে, এই উন্নত দেশগুলোর সহযোগিতায় তার আপনার অর্থনীতি বিল্ড আপ করছে, মানুষের সমৃদ্ধি অর্জন করছে। আপনি যে কোনো মুসলমান দেশের সাথে যান, আপনি ধরেন ইউনাইটেড আরব এমিরেটস যেটা ইউএই, আপনি সৌদি আরব, এরা কাদের সাথে ব্যবসা করে? এরা সব ইউরোপ, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ব্যবসা করে। ওরা তো তাদেরকে ঘৃণা করে না। কারণ হলো যে এই দেশগুলা শাসকরা অত্যন্ত ম্যাচিওর, তারা জানে যে সহযোগিতার মাধ্যমে এগিয়ে যেতে হবে। ধর্মীয় ঘৃণা যদি তারা ধর্মীয় ঘৃণাটাকে বন্ধ না করে, তাদের দেশ উন্নত হবে না। আর বাংলাদেশের মানুষগুলা দেখেন কত দুর্ভাগা, এইখানকার সমাজের একটা বড় অংশ শুধু ভারত ঘৃণা ছড়ায়, এবং অনেক মেধাবী লোকজন ভারত ঘৃণা ছড়ানোর কাজে ব্যস্ত। সেই সন্ত্রাসী পিনাকি, ফরহাদ মজহার, আপনি কাকে দেখাবেন? মাহমুদুর রহমান, এই জঙ্গিদের যারা থিওরি তৈরি করে, তাদের যারা ন্যারেটিভ তৈরি করে, এদের একটাই অস্ত্র। আপনি দেখেন এই বিমান হামলার পরও আমি দেখলাম ইলিয়াস ভারতকে আপনার দোষারোপ করে যে বিমানটা ভেঙে পড়েছে ভারতের কারণে। এই ধরনের আপনার মিথ্যা অপপ্রচার বাংলাদেশের মানুষগুলো বিশ্বাস করে।
অথচ আমরা কি দেখলাম যে ভারতই কিন্তু এগিয়ে আসলো এই বিমান বিধ্বস্ত হওয়ার পর আমাদের এই নিরীহ আপনার এই ইনোসেন্ট এই শিশুগুলোকে এবং আপনার আহত লোকগুলোকে সেবা দেওয়ার জন্য। কিন্তু জঙ্গিরা কিন্তু ভারতের সাহায্য গ্রহণ করেছে, কিন্তু তারপরে ওরা ভারত ঘৃণা ছড়িয়ে যাচ্ছে, হিন্দুদের ঘৃণা ছড়িয়ে যাচ্ছে। এই ঘৃণা বাংলাদেশের মাটি থেকে সহনীয় পর্যায়ে যদি না আসে, বাংলাদেশে কোনো অর্থনৈতিক কর্মকাণ্ড হবে না। কারণ আপনি যখন ভারতকে ঘৃণা করবেন, হ্যাঁ, ভারত এটা জানবে, তারা মুখে হয়তো কিছু বলবে না, তাদের সাথে তাদেরকে তো আপনি যুদ্ধ করতে ডাকছেন, তাহলে কিভাবে হবে? একমাত্র যে কোনো বড় দেশ ছোট দেশ যদি পাশাপাশি থাকে, দুটো দেশের পারস্পরিক সহযোগিতায় আপনার ওই ছোট দেশটার উন্নতি হয়। এটাই হলো পৃথিবীর নিয়ম। আপনি পৃথিবীর যেখানেই যান এই নিয়ম প্রচলিত। কিন্তু বাংলাদেশের মানুষগুলোকে শিখানো হচ্ছে যে তোমরা ভারতকে ঘৃণা করো, তোমরা হিন্দুদের ঘৃণা করো। এতে কি হচ্ছে, বাংলাদেশের মানুষের যে ঘৃণা করার যে একটা আকাঙ্ক্ষা ধর্মীয় মৌলবাদের মাধ্যমে আপনার তাদের মাথায় ঢুকেছে, সেই আকাঙ্ক্ষাটা হয়তো পরিপূর্ণ হচ্ছে, কিন্তু বিনিময়ে বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ড, নানান ধরনের আপনার অর্থনৈতিক সুবিধা, উন্নয়নমূলক কর্মকাণ্ড, এগুলো স্থবির হয়ে পড়েছে ইউনূসের আমলে। বারবার আমরা দেখি হারুন ভাই, যখন গভর্নমেন্টের বিপদ দেখে, বিপদে পড়ে, তখন পলিটিক্যাল পার্টিগুলার মিটিং ডাকে, ভয় দেখে আওয়ামী লীগ এলো। সর্বশেষ ইয়ার পরে, স্কুলের ঘটনার পরে পলিটিক্যাল পার্টিতে মিটিং ডাকা হলো এবং সেখানে আলী রিয়াজকেও আনা হলো। আলী রিয়াজ সেখানে সতর্ক করছে সবাইকে, জুলাই ঘোষণায় দ্রুত স্বাক্ষর করতে হবে, একদম চাপ প্রয়োগ করেছে। সেটা আপনি খেয়াল করেছেন? জি, ওখানে আলী রিয়াজ ছিল, দেখেছি। কিন্তু দেখেন, এটাও ইউনূস করে, কারণ হলো কি, ওরা এখন নিজস্ব, ওইটা হলো যে ঘরের মধ্যে একটা মারামারি। বিএনপিকে ওরা ক্ষমতা দিতে চায় না, কিন্তু আবার ওরা জানে যে বিএনপির যেহেতু বাংলাদেশে একটা বড় আপনার সমর্থন আছে, মানুষ মানে প্রোটেকশনের জন্য ওরা বিএনপিকে ডাকে। কিন্তু বিএনপি এমন একটা রাজনৈতিক দল, দেখেন শুরু থেকেই ওরা তারেক রহমানকে কি করলো, তারেক রহমানের দল খলিলের পদত্যাগ চাইলো। হ্যাঁ, লন্ডনে গেল, তারেক রহমানকে ওরা সামনে, তারেক রহমানকে রিসিভ করার জন্য আপনার খলিলকে পাঠালো। এর মানে হলো ইউনূস এবং পিনাকি পরিকল্পনা করে কাজটা করেছে। অর্থাৎ দেখো, তোমরা যাই বলো, বিএনপিকে তারা সরাসরি একটা অপমান করলো, কিন্তু বিএনপি সেটার রেসপন্সটা তারা ঠিক মতো করতে পারে নাই। তারা বরঞ্চ দেখা গেল তারেক রহমান এই খলিল নাচতে নাচতে গেল, নাচতে নাচতে আবার বিদায় দিল। আপনি দেখবেন ওই ভিডিওগুলো, খলিল অলমোস্ট ডান্সিং, হ্যাঁ, ওর চলাফেরার মধ্যে একটা ড্যাশিং এবং নাচা কুদার ভাব ছিল। অর্থাৎ তারেক রহমানকে যে ওরা 2 পয়সার পাত্তা দিল না, এটা কিন্তু তারেক রহমানের দল ধরতে পারে নাই। এখন কি ধরতে পারে নাই না তাদের মধ্যে কোনো আন্ডারহ্যান্ড ডিলিং আছে? অনেকে বলে যে অনেক টাকা পয়সা দিয়ে এসে তারেক রহমানকে, আমি কোনটা সত্য জানি না, কিন্তু আমি যেটা দেখলাম যে তারেক রহমানকে একেবারে মুখের উপর অপমান করে ছেড়ে দিয়েছে ইউনূস। কিন্তু তারেক রহমান তো সেই বডি গিলেছে, মিটিং করেছে, ফেব্রুয়ারিতে ইলেকশন মেনে নিয়েছে। সুতরাং বিএনপিকে এরা যথেচ্ছ রকমে ব্যবহার করছে। বিএনপির নেতৃবৃন্দ এই ব্যবহৃত হচ্ছে। যখনই ইউনূস আপনার কোনো ধরনের একটু দেশের মধ্যে তার বিপদ দেখতে পারে, আর সে বিএনপিকে ডাকে, জামাতকে ডাকে, আর এনসিপির যে আপনার আত্মঘাতী জঙ্গিগুলো আছে তাদেরকে ডাকে। কিন্তু ইউনূসের প্ল্যান তো সারা বাংলাদেশের কাছে এখন পরিষ্কার। ইউনূস চাচ্ছে দীর্ঘমেয়াদে সে আমৃত্যু বাংলাদেশের ক্ষমতায় থাকবে এবং এনসিপি কে দিয়ে সে রাষ্ট্র শাসন করাবে। এখন সে এনসিপি কে দিয়ে যেহেতু মব তৈরি করাচ্ছে, যদি কোনোভাবে ওদেরকে পার্লামেন্টে সে ঢুকিয়ে দিতে পারে, ওদেরকে দিয়ে এই আপনার বিভিন্ন মিনিস্টারিয়াল সরকার গঠন করে বাংলাদেশ শাসন করবে। ইউনূসের কিন্তু কোনো ইচ্ছা নাই আপনার বিএনপির হাতে ক্ষমতা ছেড়ে দেওয়ার। আবার বিএনপি কিন্তু ইউনূসের প্রতিটা ইচ্ছার সামনে সে তার নিজস্ব কোনো সিদ্ধান্ত সে দেখাতে পারছে না। অর্থাৎ ইউনূস যে সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে, বিএনপি সেটাই গ্রহণ করছে। এর কারণ হলো, যদিও আপনার এই
বিএনপি এই গত বছরের জঙ্গি হামলায় তারা অংশগ্রহণ করেছিল, সহযোগিতা করেছে, তাদের মানুষদের দিয়েছে, সেখানে জঙ্গিরা অনেক বিএনপির লোককেও মেরে ফেলেছে। সেটাতেই বিএনপির আশা ছিল যে শেখ হাসিনা সরকার পড়ে গেলেই তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে দেশ শাসন করা শুরু করবে। কিন্তু যেহেতু ইউনূসের একটা মেটিকুলাস প্ল্যানের মধ্যে আছে যে সেই বাংলাদেশ আমৃত্যু শাসন করবে, সেখানে এসে বিএনপি ধরা খেয়ে গেছে। কিন্তু ধরা খেয়ে যাওয়ার পরও কি ধরনের একটা আপনার রহস্য আমরা বুঝতে পারি না। এই রহস্যের মধ্যে জনগণ, মানুষ বিভিন্ন ধরনের চিন্তা করে, যে এমনকি আপনার ওই যে চরমনাইয়ের পীরও কথা বলতে দেখেছি যে আপনার এই অর্থনৈতিক লেনদেন আছে, সবাই সন্দেহ করে। আমি সন্দেহ করতে চাই না, কিন্তু আমি অবাক হই যে বিএনপিকে এত অপমান করার পরেও বিএনপি কিন্তু বারবার ইউনূসের সামনে তাদের মাথা পেতে দিচ্ছে। তার অংশ হিসাবেই ওই বৈঠকটা হয়েছে, যেখান থেকে সে এই ইউনূসের এন্ডোর্সমেন্ট নিয়ে নিল। বাংলাদেশে দেখেন মূল সমস্যাটা হলো, আমি আবারও বলছি, মূল সমস্যাটা হলো আদর্শিক সমস্যাটা কি, যে বাংলাদেশ কি মুক্তিযুদ্ধের চেতনায়, মুক্তিযুদ্ধের আমাদের যে ভ্যালুসটা ছিল, আমরা যেই স্বপ্নটা দেখেছিলাম যে আদর্শের, যে বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র হবে, সেই স্বপ্নটা যারা বিশ্বাস করে না তারা কিন্তু জুলাই আগস্টের জঙ্গি উত্থানে গেছে। সেখানে বিএনপি তো মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের কথা তারা বলে, কিন্তু তাদের কোনো কর্মকাণ্ডে, তাদের কোনো কাগজপত্রে, তাদের কোনো দলীয় ম্যানিফেস্টোতে আপনার এই মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনার কথা নাই। তাদের এজেন্ডা হলো ইসলামিক এজেন্ডা। ফলে দেখা গেছে এখন যা কিছু হচ্ছে সবকিছু কিন্তু আপনার দুই ভাগে ভাগ হয়ে গেছে। অর্থাৎ মুক্তিযুদ্ধের পক্ষে আওয়ামী লীগের নেতৃত্বে অন্যান্য দল এখানে খুব বেশি আমি দেখি না, কিছু বড় রাজনৈতিক দল আছে যাদের আবার অনেককে আবার ইউনূস কিন্তু অন্যায়ভাবে অ্যারেস্ট করেছে। কিন্তু আবার উল্টা দিকে আমরা কি দেখলাম, কমিউনিস্ট পার্টি সহ অনেকগুলা বাম দল যাদেরকে আমরা বিশ্বাস করতে চাইতাম যে এরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে, এরা এখন ইউনূসের সহযোগী হয়ে গেছে। অর্থাৎ এরা সরাসরি বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী হয়ে বাংলাদেশের শত্রুতে পরিণত হয়েছে।